ভারতে লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় চলছে ভোট গ্রহণ। নয়াদিল্লিতে ভোট দিলেন গান্ধী পরিবার। ভাগ্য নির্ধারণ হবে দেব মালিয়া সহ পশ্চিমবঙ্গের এক ঝাঁক তারকা প্রার্থীর। ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় পশ্চিমবঙ্গে ব্যাপক প্রস্তুতি। 2 জেলায় রেড অ্যালার্ট জারি। জেলেদের উপকূলে ফেরার নির্দেশ। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অন্য প্রসঙ্গ, ভারতের লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। দেশটির 7 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 লোকসভা আসনে ভোট দেবেন প্রায় 11.5 কোটি ভোটার। ভাগ্য নির্ধারণ হবে প্রায় 900 প্রার্থীর। ভোট হচ্ছে দিল্লির 7 ও পশ্চিমবঙ্গের 8 আসনে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। শনিবার স্থানীয় সময় সকাল থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে ভোট দিতে ভিড় করেন ভোটাররা। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। ভারতের ষষ্ঠ দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীরে। তবে প্রার্থীরা বেশি নজর দিচ্ছেন দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকেই। এদিকে নয়াদিল্লিতে ভোট দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই শহরে ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীও। পরে কেন্দ্রের সামনে একসঙ্গে তাদের সেলফি তুলতেও দেখা যায়। এদিনই প্রিয়াঙ্কা গান্ধীও নয়াদিল্লির একটি কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। ভোটের মাঠে রাজনীতিবিদদের পাশাপাশি মুখোমুখি হয়েছেন চলচ্চিত্রের এক ঝাঁক তারকাও। পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে ভাগ্য নির্ধারিত হবে বাংলা সিনেমার 2 নায়ক দেব হিরণের। একইভাবে মেদিনীপুর থেকে অভিনেত্রী জুন মালিয়া ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের ভাগ্যেরও রায় দেবেন ভোটাররা। ভারতের 7 রাজ্য এবং কেন্দ্রশাসিত একটি অঞ্চলের 58 লোকসভা আসনে ভোটে প্রায় 900 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে শনিবার। এর মধ্যে আছেন তমলুক থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো প্রার্থীও। কংগ্রেসের সাবেক ছাত্রনেতা কানাইয়া কুমার ও বিজেপির মনোজ তিওয়ারি ভোটের লড়াইয়ের দিকেও আলাদা নজর থাকবে সবার। ভারতের 18তম লোকসভা নির্বাচনে 19 এপ্রিল থেকে 7 দফার ভোট পর্ব শুরু হয়। 1 জুন শেষ দফার ভোট হবে 57 সংসদীয় আসনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় ভারতের পশ্চিমবঙ্গেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের আলিপুর আবহাওয়া বিভাগ। গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 440 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের 2 জেলায় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের প্রভাবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় রোববার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গভীর সমুদ্র থেকে জেলেদের উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আইসিজের নির্দেশ অমান্য করে রাফায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে নেতানিয়াহুর ডাকা জরুরি বৈঠকের পর আইসিজের আদেশ মানবে না বলে সাফ জানিয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভা। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বিচার আদালত তেল আবিবের বিরুদ্ধে রায় দিলেও তা প্রয়োগের কোনো এখতিয়ার নেই। ফলে আন্তর্জাতিক আদালত হামলা বন্ধের রায় দিলেও গাজায় রাফায় ইসরায়েলি অভিযানে তেমন কোনো পরিবর্তন আসবে না। এখন প্রশ্ন উঠেছে, তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে নির্দেশনা থাকার পরও কোন বলে তারা তা অমান্য করল? ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানোর পরিষ্কার তথ্য প্রমাণ থাকার পরও কেন আন্তর্জাতিক আদালতের আইনের প্রয়োগ কঠিন হয়ে পড়ছে? বাধাটা কোথায়? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক বিচার আদালতের নিজের ক্ষমতা প্রয়োগের কোনো এখতিয়ার নেই, যা জাতিসংঘের সর্বোচ্চ বিচার বিভাগে রয়েছে। কিন্তু তাদেরও নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই। তাই জাতিসংঘের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়। তখন গুরুতর বিষয়টির বিরুদ্ধে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেন তারা। গেল সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও হামাসের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ খান। এতে ক্ষুব্ধ হয় তেল আবিব ও মিত্রদেশ যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন। অংশ নিচ্ছে বিশ্বের 41 প্রকাশনী। প্রথম দিনেই পাঠকদের উপচে পড়া ভিড়।
পবিত্র হজ পালনে প্রতি বছরের মতো এবারও মক্কায় একত্রিত হচ্ছেন মুসল্লিরা। আল্লাহর সান্নিধ্য কামনা ও হজ আদায়ের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসেন কাবার কালো গিলাফকে কাছে থেকে এক নজর দেখতে। প্রদক্ষিণ করেন কাবার চতুর্দিক। বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। আল্লাহ তাআলা মুসলিমদের উপর নবম হিজরিতে হজের বিধান ফরজ করেন। হজের বিধান নাজিল করে দিয়ে বলেন, কাবা ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে যার, আল্লাহর জন্য হজ পালন করতে হবে তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবম হিজরিতে প্রথমবারের মতো আমির নিযুক্ত করে হজ পালন করার জন্য পাঠান। সেবার ৩০০ জন সাহাবী হজ পালন করেছিলেন। এর আগে আরবরা কাবা ঘরে মূর্তি রেখে পূজা করতেন ও বিবস্ত্র হয়ে তাওয়াফ করতেন। হজের বিধান নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, কোনো মুশরিক আর হজ করতে পারবে না। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ পালন করেন। তখন লক্ষাধিক সাহাবী তার সঙ্গে হজে অংশগ্রহণ করেন। এই হজ থেকে ফিরেই তিনি ইন্তেকাল করেন। এজন্য একে বিদায়ী হজ বলা হয়। এই হজে আরাফাতের ময়দানে দেয়া ভাষণই বিদায়ী হজের ভাষণ বলে সুপরিচিত। বিদায়ী হজের ভাষণে শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার দিক নির্দেশনা দেন তিনি। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বই মেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 33তম এই মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। মেলায় অংশ নিচ্ছে বিশ্বের 41 প্রকাশনী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলার উদ্বোধন। ঢাকা ও কলকাতার বাইরে বাংলা বইয়ের সবচেয়ে বড় মেলা হিসেবে পরিচিতি পেয়েছে এ মেলা। এবার 24 মে থেকে 27 মে পর্যন্ত টানা 4 দিন জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বইয়ের পসরা সাজিয়ে বসছেন লেখক প্রকাশকরা। শুক্রবার মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। আমরা বলছি, যত বই তত প্রাণ, যত বই তত শব্দ, যত শব্দ তত ধ্বনি, যত ধ্বনি তত অর্থ। আমাদের সন্তানরা কি বিষয়গুলো নিয়ে কাজ করছে, কি পড়াশোনা করছে, কি ভাবছে বাংলা ভাষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, তার একটি আপনার এই ডায়াসপোরাতে আমরা সেটি তুলে ধরার একটা চেষ্টা করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিভিন্ন বয়সী শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বাংলা ভাষা, শিল্প, সংস্কৃতি ও নান্দনিকতার জন্য নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা একটি অনন্য উদাহরণ। আয়োজকরা বলছেন, 4 দিনব্যাপী এই মেলায় 41টি প্রকাশনী সংস্থা যোগ দিয়েছে, আর এই বইমেলাকে কেন্দ্র করে বই বেরিয়েছে 10,000। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার, নিউ ইয়র্ক। তথ্য ঝুঁকিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের গ্রাহকরা। মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি নিয়মিত গ্রাহকদের তথ্য আত্মসাৎ করছে বলে অভিযোগ তুলেছেন টেসলা প্রধান ইলন মাস্ক। সামাজিক মাধ্যম এক্সে এক ব্যবহারকারী অভিযোগ করেন, গ্রাহকদের উদ্দেশ্যে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখাতে হোয়াটসঅ্যাপ তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এতে সম্মতি জানিয়ে মন্তব্যের ঘরে ইলন মাস্ক লিখেন, কেউ কেউ এখনও হোয়াটসঅ্যাপকে নিরাপদ মনে করে, কিন্তু এটি নিয়মিত গ্রাহকের তথ্যের অপব্যবহার করে বলে মন্তব্য করেন তিনি। যদিও মেটা বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ভারতের লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফায় চলছে ভোট গ্রহণ। নয়াদিল্লিতে ভোট দিলেন গান্ধী পরিবার। ভাগ্য নির্ধারণ হবে দেব মালিয়া সহ পশ্চিমবঙ্গের এক ঝাঁক তারকা প্রার্থীর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী।